সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমার ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির প্রথম দিন, তাই মনের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। জানি না আমার প্রথম দিন কি হবে, আমার কপালে কী বা লেখা আছে। আমি রেডি হয়ে নিচে নামলাম। নিচে নামার পর দেখতে পেলাম আমার বাবা নাস্তা করেছেন। আমি যাওয়ার পরে চেয়ার টেনে বসলাম। তখন বাবা আমাকে দেখে কোনো কথা ছাড়াই নাস্তা না করে উঠে গেল। আমি কোনো কিছু বুঝতে পারলাম না, বাবা কেন হঠাৎ করে এমনটা করলো। কোনো কথা ছাড়াই সেখান থেকে চলে গেল। মা তখন আমাকে বলতে লাগলো, তোর মতো অপদার্থকে আমরা জন্ম দিয়ে অনেক বেশি ভুল করে ফেলেছি, আর সেটার মাসুল এখন দিতে হচ্ছে। তোর বাবা এত বড় একজন লোক, চারিদিকে তার কত সম্মান, আর শুধুমাত্র তোর কারণে তার সম্মানহানি হয়। একজন রাষ্ট্রপতির ছেলে যদি খারাপ বন্ধুবান্ধব আর সারাদিন নেশার মধ্যে পড়ে থাকে, তাহলে লোকে তাকে মূল্যায়ন করবে? তুই কি মনে করেছিস? মা তুমি কি বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর তুমি কাদেরকে খারাপ বলছো? আমি খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশি মানে? তুমি জানো আমি কাদের সঙ্গে চলাফেরা করি? আর ওরা তো খারাপ নয়। ওরা যদি খারাপ হয় তাহলে ওরা তো বাইরে থাকার কোনো কথাই ছিল না, জেলের ভিতরে থাকতো। থাক, আমাদের কোনো কিছু বোঝাতে হবে না। আজকে বাড়িতে মেহমান আসবে, তুই একদম ওদের সঙ্গে দয়া করে খারাপ ব্যবহার করবি না, তাহলে আমার আর তোর বাবার কান কাটা যাবে। ওদের সামনে আমার মুখ দেখাতে পারবো না, বুঝতে পারছিস? এই বলে মা চলে গেল। আমিও কোনো কথা না শুনে খাবার খেতে লাগলাম, কারণ এগুলো আমাকে প্রায়ই শুনতে হয়। এখন এগুলো অভ্যাস হয়ে গেছে। আমি খাবার খাওয়ার পর আমি আমার বাইক নিয়ে কিছু দূর আসার পরেই দেখতে পেলাম আমার বন্ধুবান্ধব সকলেই দাঁড়িয়ে আছে। সকলের সঙ্গে আমি একসঙ্গে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসার পরেই দেখতে পেলাম একটা মেয়ে একটা ছেলেকে ইচ্ছে মতো মারছে, যেটা দেখে আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছে। আমি মেয়েটার সামনে গিয়ে বাইক থামালাম। বাইক থামানোর পর তখন বলতে লাগলাম, এই ছেলে, তোর সাহস তো কম নয়। তুই আমার সাথে বাজারে আসিস? যেখানে থেকে এসেছিস সেখান থেকে চলে যা, না হলে তোকেও এমন অবস্থা করব। আমি তখন বাইক থেকে নেমেই কোনো কথা ছাড়াই মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলাম। মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারার পরেই মেয়েটা কোনো কথা বলতে পারলো না। মেয়েটা তখন কোনো কথা ছাড়াই আমার সামনে থেকে চলে গেল। এদিকে আমি ছেলেটাকে ধরে কাছাকাছি একটা ফার্মেসিতে নিয়ে আসলাম। ফার্মেসিতে নিয়ে আসার পর ওষুধ লাগিয়ে দিলাম। তারপর আবারও আমি ভার্সিটিতে চলে আসলাম। এবার ভার্সিটিতে আসতেই আমাকে সবাই দেখে সাইড দিয়ে দিল, কারণ হয়তো সকলেই এখন পর্যন্ত জেনে গেছে আমি কার ছেলে। আমি বাইক রেখে বন্ধুবান্ধব নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার পরে আমি ওদের সঙ্গে গল্প করছিলাম, আর তখন আমার বন্ধু সিয়াব বলতে লাগলো, কিরে, তুই যে মেয়েটাকে থাপ্পড় মারলি, তুই কি জানিস মেয়েটা কে বা কি তার পরিচয়? সে কি কারণে ছেলেটাকে মারছিল? এমনও তো হতে পারে যে ছেলেটা কোনো অন্যায় করেছিল, তুই তো কোনো কিছুই জানিস না। দেখ, এভাবে কেউ কাউকে মারে না, তারপর আবার এমন ভার্সিটিতে মারছিস, অথচ স্যার দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছেন। অবশ্যই এটার মধ্যে কোনো কারণ আছে, আর আমার মনে হয় না ছেলেটা কোনো কিছু করেছে। ছেলেটা একদম গরিব, দেখতেই তো পারছিস। ঠিক আছে, হয়তো মেয়েটার কাছে ক্ষমতা আছে। মেয়েটার ব্যাপারে ভালো করে খোঁজ নিতে হবে। মেয়েটাকে হয়তো এখানে নতুন এসেছে শহরে, কারণ এই শহরে যত নামি দামি মেয়েরা আছে সকলকে তো আমরা খুব ভালো করেই চিনি, কার বাবা কি করে। এগুলো শুধুমাত্র তোর দ্বারাই সম্ভব, কারণ তুই সবসময় এগুলো নিয়েই পড়ে থাকিস। আমি তো এগুলোর একটা কেউ চিনি না। আচ্ছা থাক, বাদ দে, এখন এগুলো চিন্তা করতে হবে না। আপাতত ক্লাসে মনোযোগ দে। তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম স্যারের জন্য। কিছুক্ষণ পরে স্যার ক্লাসে প্রবেশ করলো। স্যার ক্লাসে প্রবেশ করার পরেই সকলের পরিচয় জিজ্ঞাসা করতে লাগলো। আর যখন আমার কাছে আসলো তখন স্যার আমাকে বলতে শুরু করলো, থাক, তোমাকে আর পরিচয় দিতে হবে না। তোমার ব্যাপারে ভার্সিটির সকলেই জানেন। আমরা খুবই গর্বিত যে আমাদের ভার্সিটিতে তুমি ভর্তি হয়েছ। তোমার বাবাকে আমার সালাম জানিও। আমাকে আর কোনো কিছু বললো না। আমি বসে গেলাম। তারপর আমি ক্লাসে মনোযোগ দিলাম। স্যার কিছু বিষয় নিয়ে আলোচনা করলো, আর এগুলোই আমি শুনছিলাম। ক্লাস শেষ করে আমি বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে বিকেলবেলা বাসায় ফিরলাম।
বিকেলবেলা বাসা আসার পরেই আমি সোফার মধ্যে যাকে বসে থাকতে দেখলাম তাকে দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ ভার্সিটির সেই তিশা মেয়েটা, যাকে আমি থাপ্পড় মেরেছিলাম, মেয়েটা আমার কাছ থেকে চলে গিয়েছিল। মেয়েটা তখন আমাকে দেখে অবাক হয়ে গেল। মেয়েটাও আমার দিকে এগিয়ে আসলো আর বলতে লাগলো, কী রে, তুই এখানে কি করছিস? এটা তো আমার আন্টির বাসা, এখান থেকে বের হয়ে যা, না হলে তোকে এখানে আমি মেরে ফেলবো। সে সময় আমি কোনো কিছু করতে পারিনি, কারণ প্রিন্সিপাল তো চলে এসেছিল। আমার বাড়িতে এসে আমাকেই বলছিস এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য? তোর সাহস তো কম নয়। আর যদি একটা কথা বলিস তাহলে আরও একটা খাবি, ফালতু মেয়ে। এই বলে আমি আমার রুমের দিকে যেতে শুরু করলাম। আমার রুমে আসার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরেই যখন মা আসলো, মাকে আমি জিজ্ঞাসা করলাম মেয়েটা কি। তখন মা আমাকে বলতে লাগলো, এটা তোর বাবার বন্ধুর মেয়ে। ওর মা আর তিশা এসেছে আমাদের বাসায় বেড়াতে। ওরা আজকে থেকে এখানেই থাকবে, বুঝতে পারছিস? কারণ আমাদের এত বড় বাড়ির লোক সংখ্যা অনুযায়ী মাত্র 3 জন, তাই ওরা আজকে থেকে এখানেই থাকবে। ওরা এখানে থাকবে মানে? মা, তুমি এটা কি বলছো? অন্য একটা ফ্যামিলি আমাদের বাসায় কেন থাকবে? ওরা তো চাইলে অন্য ফ্ল্যাটে গিয়ে উঠতে পারে, আমাদের বাসায় কেন আমাদের সঙ্গে থাকতে হবে? কোনো কিছুই তো বুঝতে পারলাম না। তিশার মা এখানে 2-3 দিন থেকেই চলে যাবে, আর তারপর থেকে তিশা এখান থেকেই পড়াশুনো করবে। কারণ ওর মা বাবা খুব শখ করে আমাদের বাসায় পাঠিয়েছে, এখান থেকে যেন পড়াশোনাটা কমপ্লিট করতে পারে। হোস্টেলে দিতে চেয়েছিল, তোর বাবা না করেছে। এটা কোনো কথা হলো? একটা মেয়েকে তোমরা এই বাসায় রাখবে? আমি কিন্তু এটা মানতে পারবো না। তুমি বাবাকে বলো এই মেয়েটাকে অন্য কোথাও রেখে আসার জন্য। আমি গিয়ে বলতে পারবো না। তোর যদি সাহস থাকে তাহলে তুই গিয়ে বল। আমি এগুলো নিয়ে সবসময় পড়ে থাকি না, আমার অনেক কাজ আছে। আমাকে একদম ডিস্টার্ব করবি না, আর মেয়েটার সঙ্গেও কোনো ব্যবহার করবি না। এই বলে মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি তখন ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়লাম। সেখানে কিছু কাজ করছিলাম, আর হঠাৎ করে তিশা আমার রুমে প্রবেশ করলো। তিশা আমার রুমে প্রবেশ করার পরেই আমাকে বলতে শুরু করলো, আসলে আপনি যেটা করেছেন আর আমি যেটা করেছি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আর আজকে থেকে আমরা বন্ধু, তাই তুমি করে বলবো, ঠিক আছে? তিশার মুখে এরকম কথা শুনে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। কারণ এরকম একটা মেয়ে এত সহজে আমার সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, এটা সত্যি মনে হয় একটু অন্যরকম ব্যাপার। আমি তিশার কথা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা দেখতেও সুন্দরী, কিন্তু তার ব্যবহারটা আগে অনেক খারাপ ছিল, কিন্তু এখন ব্যবহার দেখে মনে হচ্ছে কোনো আকাশ থেকে আসা একটা পরী। আমি এভাবে তাকিয়ে আছে দেখে তিশা তখন আমাকে একটা ধাক্কা দিল, আর ধাক্কা দেওয়ার পরে আমার হুঁশ ফিরে এলো। আমি তখন বলতে শুরু করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। তাই তুমি করেই বলবো। আমি যেটা করেছি সেটা আসলেই সরি। আমি আসলে বুঝতে পারিনি, আসলে ওই সময় ছেলেটাকে মারছিলেন তো, তার জন্য আর কি এমনটা হয়েছে। আমি মেজাজটা ঠিক রাখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আজকে থেকে আমাকে তুমি করে ডাকতে হবে। যেহেতু আমি এখানেই থাকবো, তাই আমাদের মধ্যে বন্ধুত্বটাই থাকা ভালো, বেটার আমাদের দুজনের জন্য। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, তাই এখন সময় দিতে পারছি না, কথা বলতে পারছি না। কোনো সমস্যা নেই, তাহলে আমি এখন গেলাম। পরবর্তীতে এসে তোমার সঙ্গে গল্প করব। এখন তুমি তোমার কাজ করো, আমি গেলাম। তিশা তখন চলে গেল, আর এদিকে আমি তখন আমার কাজ করতে শুরু করলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি কাজ শেষ করে ছাদে চলে আসলাম। ছাদে আসার পরে একা একাই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠলো। তখন উপাস থেকে বলতে শুরু করলো, তা শাহরিয়ার, তোমার কতদূর পর্যন্ত কাজ গিয়েছে দেখো। খুব তাড়াতাড়ি কিন্তু আমার রিপোর্টগুলো দরকার, আর ওদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওদেরকে আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে ফেলব। আর মিশনের ব্যাপারে এখন কোনো কিছু তথ্য দিতে পারছি না। কবে যাব আমি সব কিছু গুছিয়ে খুব তাড়াতাড়ি মিশনে যাব। ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার মতো করে কাজ করতে থাকো। তবে বেশি দেরি করো না, ওরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে, তাই খুব তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমি স্যারের সঙ্গে কিছু কথা বলার পর কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে দেখতে পেলাম তিশা ছাদে আসছে। তিশা আসার পর তখন আমার পাশে দাঁড়ালো। আমার পাশে দাঁড়ানোর পর বলতে শুরু করলো, তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো শুনি?
নিশ্চয়ই তুমি তোমার প্রেমিকার সঙ্গে কথা বলছিলে আর আমাকে দেখে কলটা কেটে দিলে। কি সত্যি না? আরে না, তুমি এটা ভাবছো সেটা মোটেও না। আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ও কালকে ভার্সিটিতে আসবে, তাই আমাকে যেতে বলল। আর আমি তো ভার্সিটিতে তেমন একটা যাব না। ও আচ্ছা, আমি তো তোমার সঙ্গে তোমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, কিন্তু আজকে আমি ক্লাস করিনি। এমনিতে কালকে থেকে রেগুলার ক্লাসে যাব ইচ্ছে আছে। সেটা তো ভালোই, কারণ প্রতিদিন ক্লাস করলে ভালো কিছু শিখতে পারবে। আমি তো বন্ধুবান্ধব নিয়ে থাকবো আর শুধু পরীক্ষাগুলো দিব। আমার সঙ্গে তোমার কোনো তুলনা নেই। এত বড় বাড়িতে তোমরা এত কম মানুষ থাকো, সত্যি আমি অনেক অবাক হয়ে গেছি। এত বড় বাড়িতে হয়তো অনেক বড় ফ্যামিলি থাকবে আর কত দামি দামি জিনিসপত্র। আসলে এই বাড়িটা আমার মা খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়েছে, তাই এত সুন্দর লাগছে। মায়ের হাতের ছোঁয়া আছে প্রতিটা জিনিসে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আন্টির হাতের ছোঁয়ায় পুরো বাড়িটা একদম ঝলমল করছে। আমার তো ওই বাড়িতে একেবারে থাকার ইচ্ছা আছে। আমি হেসে দিলাম। আর তখন দিশা একা একাই বক বক করতে লাগলো। আমি এগুলো চুপচাপ শুনছিলাম। আসলে স্যারের কথাগুলো আমার কাছে মোটেও ভালো মনে হচ্ছিল না। কেমন যেন লাগছে তার কথাগুলো, কারণ সে আমাকে কোনো কিছু বোঝাতে চাইছে। এগুলো যদি আমি না বুঝতে পারি তাহলে এখন পর্যন্ত এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না। তারপর আমি এদিকে রাতের বেলা খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে আসার পর বাবা তিশার সঙ্গে খুব ভালো করে গল্প করছে। এদিকে আমি চুপচাপ খাবার খাচ্ছিলাম। আর তখন বাবা আমাকে বলতে লাগলো, কালকে থেকে দুজনে একসঙ্গে ভার্সিটিতে যাবি। আর ভার্সিটি যদি কোনোদিন মিস করেছিস তাহলে তোর খবর আছে। ঈশা, তুমি কিন্তু আমাকে প্রতিনিয়ত জানাবে যে ভার্সিটিতে কি করে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সব কিছু বলবো। সে কোথায় যায়, কি করে, সমস্ত তথ্য আপনি ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবেন। আমি আর এখানে কোনো কিছু বললাম না, কারণ আমি খুব ভালো করেই জানি এখানে কোনো কিছু বলেও আমার কোনো লাভ হবে না। তারপর খাবার খাওয়ার পর আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম বেশি দেরি করেই। ঘুম থেকে উঠে দেখলাম আমার সামনে চা রাখা হয়েছে। সেটা হয়তো একটু আগে রেখে গিয়েছে কেউ। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম, কারণ চা অলরেডি ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। আমি যখনই রুম থেকে বের হতে যাব তখনই তিশার সঙ্গে আমার ধাক্কা লাগলো। আমাকে বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি এখনো পর্যন্ত ভার্সিটির জন্য রেডি হওনি? আমি তো সে কখন থেকে তোমার জন্য রেডি হয়ে বসে আছি। আমিও তোমার জন্য চা দিয়ে গেলাম। আজকে আমি ভার্সিটিতে যাব না, তুমি একাই চলে যাও। আমার অন্য একটা জায়গায় যেতে হবে বন্ধুবান্ধবকে নিয়ে, তাই ভার্সিটিতে যাব না। আমি কিন্তু আঙ্কেলের কাছে সত্যি সত্যি বলে দেব, তখন কিন্তু আঙ্কেল তোমাকে কি করতে পারে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছো। যেটা ইচ্ছা সেটা করতে পারো। আপাতত আমি ভার্সিটিতে যাচ্ছি না, তুমি একাই ভার্সিটিতে চলে যাও। তিশা এদিকে এসে ভার্সিটিতে চলে গেল, আর আমিও এদিকে বাইক নিয়ে বেরিয়ে আসলাম। বাইক নিয়ে বেরিয়ে আসার পর আমি একটা গোডাউনের সামনে আসলাম। গোডাউনের সামনে আসার পর তখনই কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো। আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে ফকিন্নি, তোর এইখানে কি চাই? তো জানিস না এই এলাকাটা ভালো নয়, তবু কেন এসেছিস এইখানে? এলাকাটি কি তোর বাপের যে এখানে আসা যাবে না? আমার ইচ্ছা হয়েছে তাই এখানে এসেছি। তোর কোনো সমস্যা থাকলে বল আমাকে, আমি সমাধান করে দেবো সব কিছু। তুই জানিস আমরা কার লোক, আমরা কি করতে পারি? তোর কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই। যদি আইডিয়াই থাকতো তাহলে এসব কথা কখনোই আমাকে বলতি না। কেন রে, তোর বাপ হয় নাকি ওই রানা মস্তান, যে তুই রানা মস্তানের জন্য পুরো জীবনটাই দিয়ে দিবি আমার কাছে? আজকে দেখবি কত ধানে কত চাল হয়। আমাদেরকে মারতে আসলে তোর নিজেরই অনেক ক্ষতি হবে। তাই বলছি এখনও চুপচাপ এইখান থেকে চলে যা, না হলে এইখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। এই বলে ছেলেটা আমার শার্টের কলার ধরে ফেলল, আর আমিও তাকে আমার কোমর থেকে পিস্তল বের করে বুক বরাবর কয়েকটা গুলি করে দিলাম। গুলি করে দেওয়ার পর তখন তার পাশে যতজন ছিল সকলে এসে আমাকে ঘিরে ধরল। আমি বাইকের উপর বসেই সকলকে গুলি করতে শুরু করলাম, আর সবাই মারা গেল। শুধুমাত্র একটা ছেলে বেঁচে আছে। আমি তাকে ধরে জিজ্ঞাসা করতে লাগলাম, তোর হাতের মধ্যে গুলি লেগেছে তাই কোনো সমস্যা নেই। তুই যদি এখন সত্যি কথা না বলিস তাহলে বুকের মধ্যে গুলি করে দেব, আর তুই এখানেই 5 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবি। ভাই, আমাদেরকে মারবেন না, আমরা আপনার কাছে সব কিছু খুলে বলছি, তবুও প্লিজ
আপনি আমাদেরকে মারবেন না। রানা মাস্তানকে এখন এই গোডাউনে পাবেন না। রানা আছে এখন অন্য গোডাউনে, তার দ্বিতীয় গোডাউন যেখানে আছে ওইখানে আছে, আর ওইখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে। তারপর আমি তাকে এখানে রেখেই আমি আমার বাইক নিয়ে সে দ্বিতীয় গোডাউনের মধ্যে যেতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোডাউনের মধ্যে পৌঁছে গেলাম। আমি সবাইকে জানিয়ে দিলাম 5 মিনিটের মধ্যে এখানে আসার জন্য, আর ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলো গাড়িতে করে। আমি সবাইকে বললাম চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য। তখন দেখতে পেলাম রানা মস্তান সে কারোর সঙ্গে ফোনের মধ্যে কথা বলছে। আমি তখন ফায়ার করলাম। ফায়ার করতেই ওরাও আমাদেরকে গুলি করতে লাগলো, আর আমরা ওদেরকে গুলি করতে লাগলাম। এভাবে বেশ অনেকক্ষণ গোলাগুলি হওয়ার পর আমি রানা মস্তানকে ধরলাম, আর অ্যারেস্ট করার পর তখন রানা মস্তান আমাকে বলতে লাগলো, তুই কিন্তু আমাকে ধরে ভুল করছিস। তুই মনে করিস না আমাকে ধরে ফেললে তোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার পেছনে আরও অনেক অনেক লোক আছে, তুই একটাকেও শেষ করতে পারবি না। আমি কি পারবো না পারবো সেটা তোর কাছ থেকে জানতে হবে না। আপাতত এখন বল তোর সঙ্গে কারা কারা আছে, তোকে কে কে সাপোর্ট দেয়, না হলে কিন্তু পুরো সব কয়টা ডিম তোর নিচ দিয়ে যাবে। সব কিছু বলে দিচ্ছি, তবুও প্লিজ আমাকে আর শাস্তি দিস না। আমি সব কিছু বলে দেবো তোকে, তবুও প্লিজ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচিয়ে দে। আমার সঙ্গে আলী হাসানের কানেকশন আছে, আর আলী হাসানের কাছ থেকে আমি সকল কিছু পেয়ে থাকি, কিন্তু সে এখন কোথায় আছে কী করছে আমি কোনো কিছু জানি না। ওগুলো কারোর সঙ্গে শেয়ার করে না। এদিকে তখন আমি আমার কাজ করছিলাম, আর ওইদিকে তিশা ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে যাওয়ার পর তার বান্ধবীদের সঙ্গে আলাপ আলোচনা করছিল, আর তখন তার বান্ধবী রিয়া তিশাকে বলতে লাগলো, কি রে দোস্ত, আমি তো তোর আচরণ কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারতেছি না। তুই ওই ছেলেটার সঙ্গে ভালোভাবে কথা বলছিস, তার উপর তাদের বাসায় উঠেছিস। ওই ছেলেটা তোকে সবার সামনে থাপ্পড় মেরেছে, তুই কি সব কিছু ভুলে গিয়েছিস? তোমার কি মনে হয় আমি সব কিছুই ভুলে গেছি? না, আমি কোনো কিছুই ভুলে যাইনি। আমি ওকে এমন শিক্ষা দেব যে সারা জীবন আমাকে বলতে পারবে না। আমার কথা প্রতিটা সময় মনে হবে। আমি এমন একটা সুযোগ খুঁজছি। তা কি করবি? নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছিস। আমাকে বল দেখি, আমি তোর জন্য কোনো কিছু করতে পারি কিনা। আমি তাকে আমার প্রেমের ফাঁদে ফেলে এমন একটা কাজ করব যে কাজটা করে তাকে বাড়ি থেকে বের করে দেবে, আর সমস্ত সম্পত্তির মালিক হব একমাত্র আমি। ওই রাষ্ট্রপতির অনেক সম্পদ রয়েছে আর অনেক সুনাম, আর এগুলো নষ্ট করার জন্য আমি নিজেই যথেষ্ট। কিন্তু দেখ, ও কিন্তু অনেক অ্যাগ্রেসিভ, আর ও যদি একটা বার বুঝতে পারে তাহলে কিন্তু তোর জীবন শেষ করে দিবে। এটা কিন্তু ভালোভাবেই জানিস। হ্যাঁ, এটা আমি খুব ভালো করে জানি, তবে দেখা যাক কী হয়। তবে আমার মনে হয় আমি যেটা চাই সেটা ভালো করেই হবে। এই তৃষা কখনো ঠকে আসেনি। এদিকে আমি কাজ শেষ করার পর বিকেলবেলা বাড়িতে চলে আসলাম। বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে খাবার খাচ্ছিলাম, আর সে সময় তিশা বাসায় ফিরল। বাসায় ফেরার পর আমাকে দেখেই আমার কাছে আসলো। আমার কাছে আসার পর তিশা বলতে লাগলো, আরে তুমি কখন আসলে? আর আমি তো তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি কেন? আসলে অন্য একটা জায়গায় গিয়েছিলাম তো, বন্ধুবান্ধব নিয়ে, তার জন্য তোমার ফোনটা ধরতে পারেনি। ফ্রেশ হয়ে আসো, খাবার খাবো। তখনই তিশা কোনো কথা না বলে চলে যায়। আর তিশা চলে যাওয়ার পর একটু পরেই ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। মা তাকেও খাবার খাওয়ার জন্য দিল। আমি খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে চলে আসার পর তিশা চলে আসলো কিছুক্ষণ পর। তারপর আমাকে বলতে লাগলো, আজ চলো ভার্সিটি থেকে কোথাও ঘুরতে যাই আমরা সকলে মিলে। আমরা ফার্স্ট ইয়ারে যারা আছি সকলেই কোথাও ঘুরে ঘুরে আসি। আমি তো যেতে পারবো না, আমার হাতে অনেক কাজ আছে, আর এমনিতেও আমি বন্ধুবান্ধব নিয়ে অনেক জায়গায় ঘুরি ফিরি। তোমার সঙ্গে কথা বলে কোনো মজা নেই, তুমি কোনো ফিলিংস দিতে পারো না। তোমার মতো আনরোমান্টিক ছেলে একদম ভালো লাগে না আমার। আসলে আমি এরকমই, আমার কাছে কোনো ফিলিংস আসে না। আমি কি করব এখানে? তা তোমার ভার্সিটি কেমন লেগেছে এটা বলো। হ্যাঁ, ভার্সিটি তো খুবই ভালো লেগেছে, তবে তোমাকে অনেক মিস করছিলাম। আজকে তুমি তো ভার্সিটিতে যাওনি, কালকে তো নিশ্চয়ই যাবে। না হলে কিন্তু তোমার খবর আছে, আমি সোজা আঙ্কেলের কাছে গিয়ে বলে দেব। মনে হয় তুমি আমাকে ভয় দেখাচ্ছ। থাক, আর ভয় দেখানো লাগবে না, আমি কালকে ভার্সিটিতে যাব। এবার খুশি? এভাবেই পার হয়ে যায় বেশ অনেকটা দিন। তিশার সঙ্গে আমার শুধুমাত্রই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু আমি মনে করি না। হয়তো সে আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু তিশাকে আমার মোটেও ওই রকম কখনোই মনে হয়নি। বিকেলবেলা বাবার সঙ্গে মা কোথাও গিয়েছে, হয়তো কোনো একটা দাওয়াতে গিয়েছে।
আমাকে বলে গিয়েছিল আমি বাসায় না থাকায় আমি যেতে পারিনি, না হলে আমিও যেতাম। আর এদিকে তিশা তখন ভার্সিটিতে ছিল। তিশা ভার্সিটিতে থাকা অবস্থায় তখন তাকে রকি এসে বলল, কি ব্যাপার, তুমি না আমাকে বলেছিলে তুমি ভার্সিটি শেষ করে তুমি আমার সঙ্গে রুম ডেট করতে যাবে? আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন যাবে আমার সঙ্গে? দেখো, আমি এখন তোমার সঙ্গে এই কাজটা করতে পারবো না। আমার বাসায় অনেক কাজ আছে। আমি যেটা চাই সেটা আজকে সময় যদি তুমি আমাকে না দাও, তাহলে আমি ওই কাজটা করতে পারবো না। প্লিজ। তুমি কি কাজ করবে আমাকে কোনো কিছুই বললে না, শুধু বললে শাহরিয়ারকে উচিত শিক্ষা দিবে। কিন্তু কি শিক্ষা দিবে, কিভাবে দিবে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমিও তোমার অপেক্ষায় বসে আছি। আর ড্রাগসের চালান আজকে রাতে পেয়ে যাবে। আজকে রাতে আরও 2টা মেয়েকে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো তোমার গোডাউনে। মেয়েগুলো পৌঁছে যাবে আমার গাড়িতে করে। ওদেরকে নিয়ে ফুর্তি করে ওদের কিডনিগুলো আলাদা করে দিও। আমি এগুলো পরে বর্ডারের কাছে পৌঁছে দেবো। তাহলে তুমি আমার কাছে আসবে না আর তোমার বদলে অন্য কাউকে আমার কাছে পাঠাবে? এটা কোনো কথা হলো? ঠিক আছে, মেনে নিলাম, যাবে, তোমার কাজটা শেষ করে কিন্তু অবশ্যই আসবে। এটা কখনো বলতে হয়েছে? তোমাকে কখনোই বলতে হয়নি। তুমি সময় মতো আমাকে পেয়ে যাবে। আর বস কবে আসবে সেটাই তো জানি না। আমরা তো কাজ করেই যাচ্ছি। আজকে রাতে বসের সঙ্গে আমি কথা বলবো, আর তখন বস জানিয়ে দেবে বস কখন আসবে। তুমি তোমার কাজ শেষ করে আমার কাছে চলে এসো। তিশা বাসায় চলে আসলো। আর এদিকে তিশার কাছে আগের দিকে খবর আছে যে বাসায় কেউ থাকবে না। তিশা বাসায় আসার পর দেখতে পেল আমি আমার রুমের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছিলাম। আর তখনই তিশা মনে মনে বলতে লাগলো, এখনই তো সময় তাকে সব কিছু করার। এতদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটার জন্য, আর আজকে তোকে পেয়েছি একা। এখন তুই কোথায় পালাবি মিস্টার শাহরিয়ার রহমান? তিশা হঠাৎ করে আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। আমি খেয়াল করেও আবারও কাজে মনোযোগ দিলাম। আমি কাজে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। আর তখনই তিশা তার নিজের জামা ছিঁড়তে শুরু করলো। তখন আমি তাকে বলতে লাগলাম, তিশা, তুমি এগুলো কী করছো? এটা ঠিক করছো না। দেখো, যদি কেউ দেখে ফেলে তাহলে তোমারও বিপদ হবে আর আমারও অনেক বিপদ হবে। তোমার তো কোনো কিছু হবে না, আমি সবার কাছে খারাপ হয়ে যাব। প্লিজ তুমি এরকমটা করো না। আমি কতটা খারাপ এটা তোর কোনো আইডিয়া নেই। আমি জানি তুই কে, কি তোর পরিচয়। আমি ড্রাগসের ডিলার। সে তৃষা চৌধুরী, যে আলী হাসানের সঙ্গে কাজ করে সে তৃষা। আমি তো আমার নিজের দেহটা কতজনকে দিয়েছি সেটার কোনো হিসেব নেই। তোর সঙ্গে রাত কাটানোর ইচ্ছে একদমই নেই। কারণ তোকে কিভাবে যে বাড়ি থেকে বের করব সেটা আমি অনেকদিন ধরেই প্ল্যান করে আসছিলাম। আজকে তোকে ধর্ষণের অপবাদে তোর বাবা মা বাড়ি থেকে বের করে দেবে। তোর প্ল্যানে আজকে তুই হয়তো সাকসেসফুল হয়ে যাবি। এখন আমার কাছে কোনো প্রমাণ নেই যে মা বাবাকে বুঝাবো, কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আর তোর মতো খারাপ মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই একটা মেয়ে হয়ে কত মেয়ে সর্বনাশ করেছিস, এগুলোর হিসাব তোকে খুব ভালো মতো করে দিতে হবে। আরে ধুর, আমাকে তুই কোনো কিছুই করতে পারবি না। আমার হাত কতটা লম্বা সেটা তোর ধারণার বাইরে। আমি লোকের সঙ্গে মিশেছিস কি শুধু শুধু? আমি ওদের সঙ্গে রাত কাটিয়েছি আমার ক্ষমতা পাওয়ার জন্য। আজকে আমি যদি কল দিই ওরা ছুটে চলে আসবে। তুই বাঁচতে পারবি না। আমাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আর আমি কি এটা তুই এখনও পর্যন্ত ভালো করে জানিস না। জানলে এরকম কাজ কখনোই করতে না। তোর মতো ছেলেকে আমি আমার নিজের দেহ দিব এটা তুই ভাবলি কি করে? এটা কখনোই হবে না। তোর মতো ছেলেকে ভালোবাসা কখনোই যাবে না। তোকে তো মেরে ফেলার জন্য সুপারিশ দিয়েছিল। আর এটা তো শুধুমাত্র ট্রায়াল হবে আজকে যে বাড়ি থেকে বের করার। আর তখনই তিশা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি উঠানোর চেষ্টা করছি, তখনই কলিং বেলের শব্দ আসলো। তুই শালা এমনভাবে আমাকে জাপটে ধরে আছিস না, আমি উঠতেই পারছি না। শেষ পর্যন্ত তিশা তার নিজের জামা কাপড় প্রায় অর্ধেক ছিঁড়ে ফেললো। আর তখনই সে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখন মাকে জড়ি ধরে কান্না করতে শুরু করলো। তখন কান্না করতে করতে তিশা মাকে বলতে লাগলো, আপনারা বাড়িতে ছিলেন না আন্টি? আর আপনার ছেলে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমাকে এখন কেউ বিয়ে করবে না। আপনারা যদি সঠিক সময় না আসতেন তাহলে আজকে আমার সঙ্গে কি হয়ে যেত এটা আল্লাহ তাআলা হয়তো ভালো জানে। শেষ পর্যন্ত শাহরিয়ার, তুই এই কাজটা করলি। আজকে যদি আমরা এ সময় না আসতাম তাহলে তো মেয়েটার সর্বনাশ হয়ে যেত। তুই আমার ছেলে হয়ে এরকম কাজ কি করে করতে পারলি? তোর কি লজ্জা করছে না? আমরা কি তোকে মানুষ করতে পারিনি? মা, তুমি ভুল ভাবছো। আমি এগুলো কোনো কিছুই করিনি। আর ও অনেক খারাপ একটা মেয়ে। ওর সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই। আমি জানি ও কে। ও ড্রাগসের ডিলার, সেই তিশা চৌধুরী,
যে কিনা আলী হাসানের সঙ্গে কাজ করে থাকে। থাক, আমার কাছে আর মিথ্যা বলতে হবে না। একটা মেয়ে কখনোই তার ইজ্জত নিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না। আর তুই এমনি তো অনেক খারাপ হয়ে গেছিস, আমি কিছুদিন ধরে লক্ষ্য করেছি। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো আমাদের সামনে আসবি না। যদি আর কখনো সামনে আসিস তাহলে আমাদের মরা মুখ দেখবি তুই। বাবা তখনই এসে আমাকে কয়েকটা থাপ্পড় মারলো আর আমাকে মারতে শুরু করলো। বাবা মারতে মারতে আমার মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। তখন বাবা আমাকে বলতে লাগলো, আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলে এমনটা হতে পারে। তুই খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে এরকম হয়ে গেছিস। আমি কতবার নিষেধ করেছিলাম এসবের সঙ্গে সঙ্গ দিস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আর আজকে আমার ছেলে হয়ে তুই একটা মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিলি। তিশার বাবা আমাকে তার মেয়েকে দিয়ে বলেছিল আমি যেন তার খেয়াল রাখি, নিজের মেয়ের মতো করে খেয়াল রাখি, কিন্তু তুই আমাকে ওর সামনে ছোট করে দিবি। ওর বাবাকে আমি কি জবাব দিব? বাবা তুমি আমাকে ভুল বুঝে সব কিছু বলছো, প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। আমি এবার কোনো কিছুই করিনি। ও নিজে থেকে ছলনা করেছে আমার সঙ্গে, আমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আমি তোমাকে বলতে পারছি না কোনো কিছু। আমাকে কোনো কিছু বোঝাতে হবে না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কখনোই আমাদের সামনে আসবি না। তোর মতো কুলাঙ্গার ছেলের মুখ কখনো আমাদেরকে দেখাবি না। যদি আর কখনো তোর আসার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের মরা মুখ দেখবি তুই। আমি ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর বের হয়ে আসার সময় তখন আমি তিশার সামনে দাঁড়ালাম। তিশার সামনে দাঁড়িয়ে তাকে বলতে শুরু করলাম, এখন যেমন তুই আমার সঙ্গে যেটা করেছিস এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এ হবে না, অনেক ভয়ঙ্করভাবে নিব। আমি এই কথা বলার পর বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বেরিয়ে এসে আমি আমার বাইকে করে সোজা ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে আসার পর আমি চুপচাপ শুয়ে আছি। কোনো কিছুই ভালো লাগছে না। কেন যে মা বাবা আমাকে বিশ্বাস করতে পারে না। আজকে আমি সকল প্রমাণ তিশার বিরুদ্ধে দেখাতে পারতাম, কিন্তু তিশার বিরুদ্ধে প্রমাণ দেখাতে গেলে আমার পরিচয় সবাই জেনে যাবে। কিন্তু মিশনের আগে আমার পরিচয় সবাই জেনে গেলে আমার এই সমস্যা হবে, আমি মিশন কমপ্লিট করতে পারবো না। কিন্তু মা তো আমাকে বিশ্বাস করতো, কেন আমাকে বিশ্বাস করতে পারলো না আমাকে? আমি এগুলোই শুয়ে শুয়ে ভাবছিলাম। আর তখন এই লেডি ক্যাপ্টেন নীলা চলে আসলো। নীলা আসার পর আমাকে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তুমি ভাবে শুয়ে আছো? এই সময় তোমার তো ক্যাম্পে আসার কথা না, তুমি তো বাসায় ছিলে। বাসা থেকে হঠাৎ করে ক্যাম্পে চলে আসলে কেন? নীলা, আমি তোমার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলতে চাই। আমার কোনো কিছু ভালো লাগছে না। এখন আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আমি একটা ভুল করেছি। একজন হেড কমান্ডার কোনো ভুল করতে পারে, সেটা সত্যি অবাক করা ঘটনা। আচ্ছা বলো, এখানে তেমন কেউ নেই, তার জন্য এইভাবে কথা বলছি। তারপর আমি নীলাকে সব কিছু খুলে বললাম। আসলে আমি বাসায় থাকা অবস্থায় নীলার সঙ্গে কখনোই কথা বলিনি, কারণ নীলা এতদিন ট্রেনিংয়ের মধ্যে ছিল। আর ট্রেনিংয়ে থাকা অবস্থায় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না নীলার। নীলার সঙ্গে আমার 2 বছর ধরে রিলেশনশিপ। মেয়েটা সবটা সময় আমার পাশে থেকেছে। নীলা তখন আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমাকে বলতে শুরু করলো, তোমার কাছে তো যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, তুমি চাইলে প্রমাণ করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখন ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আগে আলী হাসানকে অ্যারেস্ট করো, পরে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আর আলী হাসান ধরা পড়লে ওর সঙ্গভঙ্গ সকলেই ধরা পড়ে যাবে। আমার কষ্টটা ওই জায়গায় না, আমি সব কিছুই করবো আর সব কিছু আমাকেই করতে হবে। কিন্তু কথা হলো, আমার মা কেন আমাকে বিশ্বাস করতে পারলো না? বাবা হয়তো অন্যরকম মানুষ, কিন্তু মা তো আমাকে বিশ্বাস করতে পারতো। দেখো, আমি একটা মেয়ে হিসেবে বলছি, একটা মেয়ে যখন তার নিজের ইজ্জত নিয়ে এসব কাহিনী করে ফেলে, তখন কারো বোঝার উপায় নেই যে সে মিথ্যা কথা বলছে। আর তিশা এমন অভিনয় করেছে, সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। স্যার কি ক্যাম্পে আছে নাকি বাসায় গিয়েছে? ছাড়ো, এখন কেউ এসে পড়বে। আমার কোনো কিছু ভালো লাগছে না নীলা, আমার অস্থির লাগছে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। একটা কাজ করতে পারো, আমার কোলে মাথা রেখে ঘুমাও। এখন তো মনে হয় না কেউ আসবে, কারণ অলরেডি রাত হয়ে গেছে। তবে ফজরের সময় কিন্তু আমাকে ডেকে দিতে হবে। কোনো প্রয়োজন নেই, আপনি আপনার জায়গায় যান, আমার এখানে থাকতে হবে না। যদি কেউ দেখতে পারে তাহলে কিন্তু দুজনেই অনেক বেশি লজ্জায় পড়ে যাব। আর আমার মতো একজন কমান্ডার যদি এসব কাজ করে বেড়ায় তাহলে তো বুঝতেই পারছো।
আমি আসলাম তোমাকে সাহায্য করতে, আর তুমি হয়তো আমাকে অপমান করে বের করে দিচ্ছ। ঠিক আজই আসবো না। তুমিও যদি কখনো আমার রুমে আসো তাহলে তোমার খবর আছে। সোজা আমি কর্নেলকে গিয়ে বিচার দিব তোমার নামে। সেটা তো বুঝলাম, তা কর্নেল স্যারকে কি বিচার দিবে শুনি? বলবে হেড কমান্ডার শাহরিয়ার রহমান আমার রুমে এসে আমাকে জড়ি ধরে আমাকে আদর করতে চেয়েছিল। শয়তান একটা! এখন আমি আসলাম, আমি রুমে গেলাম, সময় পেলে দেখা করতে আসবেন। তবে কেউ যেন না দেখে, বুঝতে পেরেছেন স্যার? তোমার সাহস তো কম না। তুমি তোমার সিনিয়র অফিসারকে বলো তোমার রুমে আসার জন্য। তোমাকে তো 1 ঘন্টা ঘোরানো উচিত। নীলা তখন হাসতে হাসতে চলে গেল। আমিও বিছানায় শুয়ে পড়লাম। আসলে নীলার সঙ্গে কথা বললে মনটা অনেকটা হালকা হয়ে যায়। এটা হয়তো প্রিয় মানুষ বলে, আর এইভাবেই সময়টা পার হয়ে যায়। রাতের বেলা একা একা কোনোই ভালো লাগছিল না। ইচ্ছে করছে লং ড্রাইভে যেতে প্রিয় মানুষটাকে নিয়ে। আমি নীলার হোস্টেলের সামনে এসে তাকে কল দিলাম। কিছুক্ষণ পরে সে নেমে আসলো। নেমে আসার পর তখন আমাকে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি আমাকে এত রাতে কেন কল দিয়েছেন আর এখানে আসতে বললেন? এখন তো ঘুমানোর সময়। আপনি সিনিয়র হয়ে যদি নিয়ম না মেনে চলেন তাহলে বাকিরা কি করবে? কোনো কিছু ভালো লাগছে না, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আমি কি করব? তার জন্য তো থাকতে পারলাম না, তোমার কাছে চলে আসলাম। তাহলে বিয়ে করে নাও, বিয়ে করে একেবারে তোমার কাছে নিয়ে নাও, তাইলেই তো হবে। এভাবে তো আমারও ভালো লাগছে না তোমাকে ছাড়া। বিয়ে ছাড়া তো সম্ভব না। চলো কালকেই বিয়ে করব আমরা। আমি স্যারের কাছে বলে কয়েকদিনের ছুটি নিব। আমি ডিপ্রেশনে ভুগতেছি। তুমি আবার ডিপ্রেশনে? এটা আমার বিশ্বাস করতে হবে যে মানুষটা সবাইকে মাতিয়ে রাখে সেই মানুষটা নাকি এখন ডিপ্রেশনে ভুগছে। সত্যি বলছি, বিশ্বাস করো। এখন আমার তোমাকে প্রয়োজন। তুমি না থাকলে আমি কোনোভাবেই ঠিক থাকতে পারবো না। আমি কেন জানি ওই সিচুয়েশনটা ভুলতে পারছি না। এখন গিয়ে ঘুমাও, সকালেরটা সকালে দেখা যাবে। আর কালকে আমরা বিয়ে করছি, এটাই ফাইনাল। যদি কালকে বিয়ে না করো আমি সোজা চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যাব মা বাবার কাছে, আর বিয়ে করব। এখন কাউকে জানাবো না। তোমার মিশন শেষ হলে ধুমধাম করে সবাইকে জানিয়ে দিব, ঠিক আছে? এটা তো আমিও চাই। ঠিক আছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আমিও গিয়ে ঘুমাই, না হলে আবার কালকে মিশনে যেতে পারবো না। তারপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। পরদিন সকালবেলা আমি ক্যাম্পে থেকে নীলাকে নিয়ে বের হলাম। নীলাকে নিয়ে বের হওয়ার পর সোজা কাজী অফিসে আমার কিছু বন্ধুবান্ধব এসেছে। বন্ধু সিয়াব আমাকে বলতে লাগলো, দোস্ত, সত্যি বলতে এখন আমার অনেক ভালো লাগছে। একমাত্র তুই বিয়ে করতে বাকি ছিলি, আর এখন তুইও বিয়ে করে ফেলেছিস, তাও আবার দুজনেই সেনাবাহিনী। তোদের তো রোম্যান্স খুব ভালোভাবেই হবে। আচ্ছা, খাট ভাঙাচোরা খাটের মধ্যে যাস না প্লিজ। ভাই মান সম্মানটা একটু রাখ। যতটুকু বলেছিস ততটুকুই এনাফ, হার বলতে হবে না। এবার তুই চুপ থাক আর এখানে সাইন কর। তখন হাসতে হাসতে সাইন করলো। আসলে সিয়াব এবং আমার আরও 2 বন্ধু সাক্ষী হলো আমার বিয়ের। ওদেরকে আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেছি। ওরা আমাকে সাহস দিয়েছে। এটাই হলো বন্ধুত্ব। বন্ধুরা পর্যন্ত বিশ্বাস করতে পারলো, কিন্তু এখনও পর্যন্ত আমার মা বিশ্বাস করতে পারলো না। আমি কাজী অফিস থেকে বের হলাম, আর কাজী অফিস থেকে বের হয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। এটা আমাকে দেওয়া হয়েছে সরকারিভাবে থাকার জন্য। বাসায় আসার পর তখন নীলা কাজে ব্যস্ত হয়ে গেল, আর আমি এদিকে বিছানায় শুয়ে একটা ওয়েবসাইটে ঘোরাঘুরি করছি। মূলত আজকে যে জায়গায় যাব ওখানটায় কোনো কিছু জানার চেষ্টা করছি, কারণ ওখানটায় কখনো যাওয়া হয় নাই। তখনই নীলা আমার জন্য কফি নিয়ে আসলো। কফি নিয়ে আসার পর আমার হাতে দিল। আমার হাতে দেওয়ার পর আমি তাকে মোবাইলটা দেখিয়ে বললাম এই জায়গাটা চেনে কিনা। তখন নীলা বলতে লাগলো, এই জায়গাটা মনে হয় রাঙামাটির পার্বত্য অঞ্চলে, আর ওখানটায় তো অনেক বেশি রিস্ক হতে পারে, কারণ একদিকে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় ধস হয়। তারপর এরকম একটা দুর্গম এলাকায় তুমি ফায়ারিং করবে। অনেক নিচু নিচু ঘর আছে, ওই ঘরের ভিতরে মানুষজনও আছে। ওদের শরীরে লাগলে তো পড়া জায়গায় শেষ হয়ে যাবে, তাই খুব রিস্ক হতে পারে। কিন্তু যেভাবেই হোক আলী হাসানের ওই গ্রুপটাকে ধরে আনতে হবে, আর ওর যতগুলো আস্তানা রয়েছে এসব জায়গায় আমাদের অ্যাটাক করতে হবে। এটা ছাড়া তো কোনো উপায় নেই।
সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার অনেক বেশি রিস্ক হবে। দেখো, ওই জায়গাটা তোমার ভালো করে চেনা না, আর যেহেতু তুমি ওই সম্পর্কে জানোই না, আর ওরা কিন্তু ওই জায়গাতেই বসবাস করে অনেক বছর ধরে, তাই ওই জায়গায় প্রতিটা কোণা ওরা খুব ভালোভাবেই চেনে। তুমি যখন অ্যাটাক করবে তখন ওরা খুব বুদ্ধি করে ওখান থেকে বেরিয়ে যাবে। এটা কখনোই হবে না। আমার হাত থেকে কখনো কোনো অপরাধী বের হয়ে গিয়েছে এরকমটা কখনোই শুনেছো বা দেখেছো কি? সেটা দেখিনি বা কখনো শুনিনি, আর তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি ওদেরকে ধরতে পারবে। কিন্তু এটা ভেবো না যে তোমাকে আমি একা পাঠিয়ে দিব স্যার, কিন্তু আমাকে তোমার সঙ্গে পাঠাবে। স্যার তোমাকে যদি আমার সঙ্গে যেতে বলে আমি তোমাকে আমার সঙ্গে নিব না, কারণ তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ক্যাম্পের মধ্যে থাকবে বা বাসায় থাকবে। ভুলে যেও না, আমিও কিন্তু একজন কমান্ডো অফিসার, আমিও সব কিছু জানি। তুমি একা মিশনে চলে যাবে, তোমার গ্যারান্টি কে দেবে? দেখো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, এরকম আরও অনেক অপারেশনে গিয়েছি আমি, তুমিও জানো। তাহলে আজকে কেন তুমি আমাকে বাধা দিচ্ছ, আর তুমি কেন আমার সঙ্গে যেতে চাইছো? তুমি খুব ভালো করে জানো আমার মিশনের মধ্যে আমি তোমাকে কখনোই নিইনি আর নিবও না। কারণ আজকের অপারেশনটা অনেক ভিন্ন, তার জন্য আমি তোমার সঙ্গে যেতে চাইছি। আমি গেলে তোমার লাভ হবে, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। আগে তো তুমি আমার হয়তো ভালোবাসার মানুষ ছিলে, কিন্তু এখন তুমি আমার জীবন মরণ সব কিছু। তুমি আমার হাজবেন্ড, আপনার প্রতিটা সেকেন্ডের খবর রাখার অধিকার আমার আছে। তুমি কি এখন এটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে? দেখো, এসব কিছু কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আমি এমনিতেই আছি আমার টেনশনে। আমি স্যারকে কল দিয়ে সব কিছু বলে দিব। তুমি আমাকে নিতে চাইছো না, পার্সোনালি ভাবে আমাকে নিয়ে তোমার এত চিন্তা কেন? আমিও তো একজন কমান্ডো অফিসার। আমি আর কোনো কিছু বললাম না। নীলা তখন আমার সামনে থেকে চলে গেল। আমি জানি নীলা আমার কখনোই কথা শুনবে না। আমি কফি শেষ করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পর দেখতে পেলাম সে রান্না করতেই ব্যস্ত। আমি তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তখন কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, কী ব্যাপার, আজ কি রান্না হচ্ছে? হ্যাঁ, বিয়ের প্রথম দিনেই তুমি রান্না করতে বসে গেছো? এটা কোনো কথা হলো? বিয়ের প্রথম দিন জামাইকে সময় দিতে হয়। এখনও পর্যন্ত বাসর রাতটা শেষ করতেই পারলাম না। দেখো, এখন কিন্তু রান্না করছি, আর তোমার উপর আমার এমনিতেই অনেক রাগ আছে। তুমি আমাকে নিতে চাইছো না শুধু আমার দিকটাই দেখলে, আর আমি যে তোমাকে নিয়ে সারাদিন টেনশন করি এটা তোমার কোনো দেখারই বিষয় না। একটা সত্যি কথা বলবো, তুমি কথাটা কীভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার কথাটা তোমার শুনতে হবে, কারণ তুমি আমার এখন বিয়ে করা বউ। তোমার সম্পূর্ণ অধিকার আছে সব কিছু জানার, সব কিছু শোনার। আমার বাবা মনে হয় না কোনো ভালো মানুষ। আমার মুখ থেকে এরকম কোনো কথা শুনে আমার দিকে ফিরে তাকালো, অবাক হয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি তখন খুব স্বাভাবিকভাবেই নীলার হাত দুইটা ধরলাম, আর তখন আমি তাকে বলতে লাগলাম, আমি সকল খোঁজ খবর নিয়ে তারপর আমি তোমাকে এই কথা বলছি। তুমি খুব ভালো করে জানো আমি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করি, আজও তার ব্যতিক্রম নয়। আমার বাবা আলী হাসানকে খুব সাহায্য করছে, কারণ আমার বাবার ক্ষমতা ছাড়া আলী হাসান কখনো দেশের মধ্যে এরকম পরিবেশ তৈরি করতে পারবে না। আমি একজন আইনের রক্ষক, এরকমটাই আমি ট্রেনিংয়ে শিখেছি। দেশের মানুষকে সেবা দিতে পারি, এরকমটাই শিখেছি। আর আমার কাছে আইন সবার জন্য সমান। আমার বাবা হোক বা যে কেউ, আইন সবার জন্যই সমান। তুমি কি সকল প্রমাণ নিয়ে আমাকে কথা বলছো, নাকি তুমি ধারণার ভিত্তিতে এরকমটা বলছো? দেখো, আলী হাসান কারো না কারো মাধ্যমে তো এই দেশে প্রবেশ করেছে, এটা ঠিক। কারো না কারো সাহায্য পেয়েছে সে, কিন্তু সেটা যে তোমার বাবা সেটা কিভাবে জানলে? আমি তিশাকে সবসময় বাবার কথা বলতে দেখেছি, আর কথাগুলো ছিল খুবই সন্দেহজনক। তারপর আমি তিশার ব্যাপারে ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারি তিশার সঙ্গে বাবার অনেক আগে থেকেই পরিচয়। আর আমি আরও খবর নিয়ে জানতে পারি বাবার সঙ্গে আলী হাসানের কথা হয়। আমি কল রেকর্ড চেক করেছিলাম। আমি এখন তোমাকে কি বলবো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার এখন কি বলা উচিত? তবে এটা ঠিক যে আইন সবার জন্য সমান। তুমি কি পারবে তোমার বাবাকে অ্যারেস্ট করতে? সত্যি বলতে আজকে আমার কোনো দুঃখ নেই। আমার বাবা এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়বেন আমি সত্যিই কল্পনাও করিনি। এসব কিছু নিয়ে এখন আর চিন্তা করতে চাই না।
তারপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে সব কিছু গোছাতে লাগলাম আজকের মিশনে যাওয়ার জন্য। আর তখনই নীলা খাবার খেতে ডাকলো। আমি খাবার খেতে লাগলাম। তখন নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি নীলাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবেই কিছুটা সময় পার হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমের মধ্যে চলে আসলাম। রুমে আসার পরে কিছুক্ষণ পর নীলা আমার বুকের মাঝে চলে আসলো। বুকের মাঝে আসার পর আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখন আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, আপনি কি এখন মন খারাপ করে থাকবেন নাকি? একটু আমার দিকে তাকাবেন, একটু আমার দিকে তাকান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তোমার দিকে তাকিয়ে কী লাভ হবে শুনি? কারণ তোমাকে তো সে 2টা বছর ধরে দেখছি, একটু চেহারায় কোনো পরিবর্তন নেই। তবে আগের চেয়ে একটু মোটা হয়ে গেছো। তোমাকে ক্যাম্পে যাওয়ার পরে শিক্ষা দিব। আমার উপর এখন বেশি অত্যাচার করলে ক্যাম্পের মধ্যে, তাহলে কিন্তু বাসায় আসলে তোমার খবর আছে। ক্যাম্পে তুমি আমার সিনিয়র হতে পারো, তুমি আমার সিনিয়র অফিসার, তাই তোমার কথা শুনতে হবে। কিন্তু বাসায় কি করবে চান্দু? আমি নীলাকে জড়ি ধরে বিছানায় শুয়ে দিলাম। আর নীলার উপর আমি শুয়ে তার ঠোঁটজোড়া দখল করে নিলাম। আর সেও আমাকে রেসপন্স দিতে লাগলো। কিছুক্ষণ পরে আমি তাকে ছেড়ে দিলাম। আর সে আমাকে শক্ত করে জড়ি ধরে চোখ বন্ধ করে নিল। হয়েছে, আর আদর করতে হবে না। আপাতত 4 দিন আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন, বুঝতে পেরেছেন? তারপরে আর কোনো সমস্যা নেই। যখন ইচ্ছা তখন আদর করতে পারবেন। এখন আপাতত ধৈর্য ধারণ করতে হবে। এই জন্যই তো বলি মহারানীকে আজকে ভিন্ন ভিন্ন লাগছে কেন। আর তুমি এই অবস্থায় আমার সঙ্গে মিশনে যেতে চাইছো? মেরে তক্তা বানিয়ে দেবো তোমাকে। এই জন্যই তোমাকে বলিনি। আমি জানতাম তুমি এগুলো শুনলে আমাকে বকা দিবে। কি করব বলো? তোমাকে একা ছেড়ে দিতে মন চাইছে না তো। তা আপনার সব কিছুই ঠিক আছে নাকি কোনো কিছুর আপনার প্রয়োজন? এখন তোমার ক্যাম্প থেকে সব কিছু নিয়ে এসেছো? থাক, কোনো কিছুই আনতে হবে না, সব কিছুই আছে। এবার একটু ঘুমাও, তাহলে ভালো লাগবে। বিকেল বেলা আমি দেখে দেব, তখন তুমি ক্যাম্পে চলে যেও। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এইভাবে যে কখন ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো বিকেলবেলা নীলার ডাকে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে আসার পর আমি আমার টিমের সদস্যদেরকে তৈরি হতে বললাম। তখন স্যার আমাকে ডেকে পাঠালো। আমি তাড়াতাড়ি করে স্যারের রুমে চলে আসলাম। স্যারের রুমে চলে আসার পর আমাদেরকে সকল ম্যাপ বুঝিয়ে দিয়ে বলতে লাগলো, শাহরিয়ার, আমি খুব ভালো করে জানি যে তুমি এই মিশন কমপ্লিট করতে পারবে খুব ভালোভাবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আর রাকিব, তুমি শাহরিয়ারকে সাহায্য করবে এখান থেকে টেকনিক্যালি। স্যার, আমি ওই জায়গার খুব ভালো একটা ম্যাপ বানিয়েছি। মানে কোন সাইডে রাস্তা ভালো সেটা আমি জানতে পেরেছি। আমি ম্যাপের সব কিছু স্যারকে পাঠিয়ে দিয়েছি। শাহরিয়ার, তোমাকে রাকিব এখান থেকে হেল্প করবে। তোমার যখন যেটা প্রয়োজন তখন তুমি রাকিবকে কল দেবে, রাকিব সব কিছু পাঠিয়ে দেবে ওখানে। আর হেলিকপ্টার তৈরি থাকবে 2টা। স্যার, আমার সঙ্গে মোট 7 জন স্কোয়াডের টিম মেম্বার আছে। আমরা এখান থেকে হেলিকপ্টারে করে রাঙামাটিতে নামবো। আর ওখান থেকে আমরা বাকিটা গাড়িতে করে আর বাকিটা হেঁটে যাব। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর হেলিকপ্টারে করে আমরা রাঙামাটি এসে পৌঁছালাম। রাঙামাটি এসে পৌঁছানোর পর আমরা বাকিটা গাড়িতে করে যেতে শুরু করলাম। আর যেতে যেতে আমি সবাইকে সব কিছুই বুঝিয়ে দিলাম। সবাইকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর গাড়িটা একটা রাস্তার সামনে থামলো। আমরা ওই রাস্তার ধার দিয়ে পাহাড়ের নিচে নেমে গেলাম। যত নিচে নামছি ততই আরও জায়গাটা ভয়ঙ্কর হচ্ছে। তারপর আমি সবাইকে বললাম চারিদিক থেকে ছড়িয়ে যাওয়ার জন্য, কারণ আমরা গোডাউনের ওই গুহার খুব কাছাকাছি আছি। সবাই চারদিক দিয়ে ছড়িয়ে গেল। আর আমিও সামনের দিকে আগাতে শুরু করলাম। হঠাৎ করে দেখতে পেলাম কেউ আমাদেরকে টার্গেট করে ফেলেছে। আর আমি আমার পিস্তল দিয়ে ওদেরকে গুলি করতে শুরু করলাম। তখনই ফায়ারিং শুরু হলো। প্রায় 15 মিনিট ফায়ারিং হওয়ার পর আমরা ভিতরে এসে পৌঁছালাম। ভিতরে এসে পৌঁছানোর পর দেখতে পেলাম প্রায় সকলেই আমরা মেরে ফেলেছি সকলকে। আর তখন একটা লোক বেঁচেছিল। এটাই হতে পারে তাদের লিডার। আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করতে লাগলাম, সত্যি করে বল, আলী হাসানকে এখন কোন জায়গায় পাবো? আর আলী হাসানের পেছনে আর কে আছে? সত্যি কথা স্বীকার কর, তাহলে তুই বেঁচে যেতে পারিস। ভাই, আমি সত্যি কথা বলছি, আলী হাসান এখন এই জায়গায় আছে।
ওই জায়গায় জঙ্গলের নিচে একটা গুহা বানানো হয়েছে, আর ওইখানেই সে ঘাপটি মেরে আছে। আলী হাসানের পেছনে রয়েছে আমাদের এই রাষ্ট্রপতি মোহাম্মদ ফিরোজ আলী। যদি আলী হাসানকে ওই জায়গায় আমরা না পাই তাহলে কিন্তু তোর কি হতে পারে সেটা তুই তো ভালো করেই বুঝতে পারছিস। আমরা যেমন তোকে বাঁচাতে পারি তেমন তোকে মেরে ফেলতেও পারি। সত্যি বলছি স্যার, আমি শিওর আলী হাসানকে এখন আপনি ওই জায়গায় পাবেন, আমি মিথ্যা বলছি না স্যার। তারপর আমি মিঠুনকে নিয়ে চলে আসলাম ওখান থেকে, আর পুরো গোডাউনের মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। জনসাধারণের কোনো ক্ষতি হলো না। তখনই হঠাৎ করেই আমার মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে তখন আমাকে কেউ একজন বলতে লাগলো, কিরে তুই নাকি অনেক বড় অফিসার হয়ে গেছিস, আমাদের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছিস, মিঠুনকে তোদের সঙ্গে নিয়ে যাচ্ছিস, আর মিঠুন তোদেরকে সব কিছু বলে দিয়েছে এতক্ষণে। কিন্তু এদিকে তোর মানুষটা যে কষ্ট পাচ্ছে, আমাদের কাছে আয়, উদ্ধার করে নিয়ে যা। কুত্তার বাচ্চা, তোকে আমি সামনে পেলে সোজা ক্রস ফায়ার করে মেরে ফেলবো। তুই আমার অনেক ক্ষতি করে ফেলেছিস, আমার মা বাবার কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছিস। আরে ধুর, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর যেখানে তোর বাসায় কোনো কিছু না জেনে নীলাকে কিডন্যাপ করিয়েছি, তুই কি মনে করিস আমি নীলার ব্যাপারে কোনো কিছু জানতে পারবো না? কি রে, খবর কি? আমরা সকলেই এখানে কাজ করি, বুঝতে পারছিস? তোর মাকেও তো আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। এতে কিন্তু তোর বাবা আমাদেরকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু তোর বাবা এখন এগুলো থেকে ফিরে যেতে চাইছিল, তাই তো তোর বাবাকেও কিডন্যাপ করে নিয়ে এসে ফেলেছি। ভুল করেছিস অনেক, আর এগুলোর মাসুল তোদেরকে খুব তাড়াতাড়ি দিতে হবে। বল কোথায় আসতে হবে আমাকে, আর তোদের কি কি লাগবে বল। এইবার লাইনে এসেছিস, তাহলে শোন। তোর ল্যাপটপ আর তোর সেই পেন ড্রাইভ, যে পেন ড্রাইভের মধ্যে তুই সকল প্রমাণ জোগাড় করেছিস আমাদের বিরুদ্ধে, এগুলো সব কিছু নিয়ে কোন ঠিকানায় আসতে হবে সেটা তো তোর ভালো করেই জানা আছে। ওখানটায় চলে আয়। তুই এতদিন ধরে আমাকে খোঁজ করছিস, অথচ আমাকে খুঁজেই পাচ্ছিস না। তোর নাকি আমাকে দেখার বড্ড ইচ্ছে। হ্যাঁ, তোর ইচ্ছে পূরণ করব আমি। তোর বাবা আমাকে সাহায্য করেছে ঠিকই, আর এখন আমাকে পেছনে বাস দিতে চেয়েছে। তার জন্যই তো তোর বাবাকে কিডন্যাপ করে ফেললাম। কত বড় সাহস, আমার বিরুদ্ধে সকল কিছু প্রমাণ সেনাবাহিনীকে দিয়ে দেবে। আলী হাসান, তুই মানুষের যে ক্ষতি করেছিস, এই দেশের যে ক্ষতি করেছিস, সেগুলো হিসাব তোকে কড়াই গন্ডায় দিতে হবে। আর আমার ফ্যামিলিকে কিডন্যাপ করে অনেক বড় অন্যায় করে ফেলেছিস, সেগুলোর শাস্তি আমি তোকে নিজের হাতে দিব। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরেই তখন স্যার আমাকে কল দিল। স্যার আমাকে কল দেওয়ার পর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কি চাচ্ছ এখন? সকল প্রমাণ তুমি তাদেরকে দিয়ে দেবে? এত কষ্টের ফল তোমার। আমি জানি না তোমার এখন কি করার প্রয়োজন, তবে এটা ঠিক যে তুমি দেশের জন্য কোনো কিছু করবে। স্যার, আমি জানি আমাকে কি করতে হবে, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। আমি হাসানকে অ্যারেস্ট করে তারপর নিয়ে আসব, আর বাকিদেরকে আমি এনকাউন্টারে মেরে ফেলব। আমি জানি ওরা তোমার ফ্যামিলিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তবে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি তোমার ফ্যামিলিকে উদ্ধার করতে পারবে এবং আলী হাসানকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবে। তবে এটাও জানি যে তোমার বাবাও তার সঙ্গে জড়িত হয়েছিল। আমি জানি আইন সবার জন্য সমান, আর তোমার কর্তব্য তুমি পালন করবে, এটা তোমার উপর আমার বিশ্বাস রয়েছে। জি স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মিশনে সফল হয়ে আসতে পারি আবারও। তারপর আমি স্যারের কল কেটে দিয়ে আমি সকল কিছু নিয়ে ওখানে যেতে শুরু করলাম। হেলিকপ্টারে ফিরে আসলাম ওই জায়গায়। তারপর ওখান থেকে আমার গাড়িতে করে প্রায় 20 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। আমি গাড়ি রেখে সামনের দিকে হেঁটে যাচ্ছি, আর তখনই কয়েকটা ছেলে এসে আমার সামনে দাঁড়ালো। আমার হাত থেকে ব্যাগের এবং সব কিছু নিয়ে নিল। তারপর আমি ওদের পেছনে যেতে শুরু করলাম। ওদের পেছনে যেতে যেতে জঙ্গলে কিছুটা ভিতরে চলে আসলাম। তারপর আমাকে নিচে নিয়ে যাওয়া হলো। নিচে গোডাউনের ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম সকলকেই চেয়ারের সঙ্গে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। আমাকে দেখে মা তখন বলতে লাগলো, শাহরিয়ার, আমি যে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তোর উপর অনেক অন্যায় করেছি আমরা, তোকে আমরা এখনও বিশ্বাস করতে পারিনি। সেদিন এটাই ছিল আমাদের অন্যায়, তুই সঠিক ছিলি, আমরাই ভুল ছিলাম। মা, তুমি এগুলো কি বলছো? তোমরা সঠিক ছিলে, আর সে সময় আমি তোমাদের ভুল ভাঙাতে পারতাম, কিন্তু সে সময় আমার এই কাজ করলে আমার কাজের ক্ষতি হতো, আর তোমাদের ছেলে নষ্ট নয়,
তোমাদের ছেলে কমান্ডো অফিসার। কি রে, এত কথা বলা কিসের? আগে তুই আমার সঙ্গে হিসাব নিকাশ করে নে, তারপর তুই ওদেরকে নিয়ে যাবি। এত তাড়াতাড়ি কি ওদেরকে নিয়ে যেতে পারবি? দেখ, তোর সঙ্গে শত্রুতা শুধুমাত্রই আমার ফ্যামিলির সঙ্গে তোর কোনো কানেকশন নেই। তুই আমার ফ্যামিলিকে ছেড়ে দে। আর নীলা তো তোর কোনো ক্ষতি করেনি। আমি খুব ভালো করে জানি নীলা একজন কমান্ডো অফিসার ও জুনিয়র অফিসার হিসেবে আছে। তোরা সব কয়টাকে দেখে ফেলা উচিত। তোর দিনও ফুরিয়ে আসছে। মানুষের অনেক ক্ষতি করে ফেলেছিস। মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে আজকে। আমার কিছু করতে পারবে না। তোদের সবাইকে মেরে আমি বাংলাদেশ থেকে পালিয়ে সোজা দুবাই চলে যাব। আর ওখানে গেলে তোরা আমার কিছুই ছিঁড়তে পারবি না। তোর আমাদের সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই সেনাবাহিনী কি করতে পারে আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি তোকে কি করতে পারি? আমাকে কোনো কিছু করতে হবে না। আসলে যে তোর ফ্যামিলির প্রত্যেকটা লোক এখানে মারা যাবে, ওদের লাশের পাশে রক্তগুলো কি তোর সহ্য হবে? শাহরিয়ার, তুমি বিক্রি করে দিও না ওদের কাছে। ওদেরকে তুমি অ্যারেস্ট করে নিয়ে চলো, না হলে এনকাউন্টার করে দাও। ওরা আমাদেরকে জিম্মি করে সকল প্রমাণ নিয়ে যেতে চাইছে। এই শালে প্রচুর কথা বলে, আর এই কারণে ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিতে। সবাইকে মেরে ফেলার পর তোকে সবার সামনে বিছানায় নিয়ে যাব। যদি শাহরিয়ারের কোনো কিছু করতে পারিস তাহলে আমি নিজে সবকিছু তোকে দিয়ে দিব। শাহরিয়ারের কোনো কিছুই করতে পারবি না। পারলে আমার হাতের বাঁধন খুলে দে, দেখতে পারবি তখন তোর অবস্থা আমি কি করি। কে আছিস, তাকে একটু আদর যত্ন করে দে তাড়াতাড়ি। শালা আমাদেরকে মারতে এসেছে, আবার আমাদের এখানে। তখনই আমাকে কয়েকজন এসে মারতে লাগলো। আমিও তাদেরকে মারতে লাগলাম। তখনই দেখতে পেলাম তিশা নীলার উপর পিস্তল ধরে আছে, রিয়া মায়ের উপর পিস্তল ধরে আছে। তখন আমাকে রিয়া বলতে লাগলো, আর একটা লোকের গায়ে যদি তুই হাত তুলিস তাহলে তোর মা এবং তোর প্রিয় মানুষ তার মাথার খুলি উড়ে যাবে। তারপর তোর বাপ আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে মারবো। তোরা ওদেরকে মারিস না, আমি তোদেরকে সব প্রমাণ দিয়ে দিচ্ছি, তবুও মারিস না। ওদেরকে ছাড়া আমি কি করে বেঁচে থাকবো? তখনই আমার ব্যাগ থেকে পেন ড্রাইভ নিয়ে গেল, আর সে সময় চারিদিক থেকে গুলি করতে লাগলো। প্রথম গুলিতে রিয়া মারা গেল। আমি তিশার হাতের মধ্যে গুলি করলাম, আর এদিকে আমি সবাইকে বললাম ফায়ার করতে করতে চারদিকে ছড়িয়ে পড়ার জন্য। আমি গুলি করতে করতে নীলার এবং সবার হাতের বাঁধন খুলে দিলাম। নীলাও ওদেরকে গুলি করতে লাগলো। নীলা তিশাকে থাপ্পড় দিল আর বলতে লাগলো, শালি, তুই কি ভেবেছিলি আমাদেরকে মেরে তোরা এই দেশ থেকে পালিয়ে যাবি? এত সহজে আমাদের হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী পালাতে পারিনি, আর পারবিও না। বুঝতে পেরেছিস তুই? আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। আমাকে ছোট বোন ভেবে তুমি ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করলে যাদেরকে মেরে ফেলেছিস তাদের আত্মা অনেক বেশি কষ্ট পাবে। তোকে সবার সামনে ফাঁসি দিয়ে মারা উচিত, কিন্তু আফসোস আমার কাছে সেই ক্ষমতা নেই। শুধুমাত্র ক্ষমতার লোভে নিজে ইজ্জত সম্মান সবার কাছে বিলিয়ে দিয়েছিস, আবার তোর সাথে পরিচয় হওয়া সকল মেয়েদেরকে বিক্রি করে দিয়েছিস। আমি এদিকে আলী হাসানের কাছে আসলাম। আলী হাসানের কাছে আসার পর তার গলার মধ্যে পা দিয়ে আমি তার দিকে পিস্তল ধরলাম। পিস্তল ধরার পর সে তখন আমাকে বলতে লাগলো, আমি তোকে অনেক টাকা দিব, তুই সারা জীবন বসে বসে খাবি, কেউ শেষ করতে পারবে না। তবু প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই, আমাকে মারিস না। জীবনে এত অন্যায় করেছিস, তার উপর আবার এখন আমার কাছে মাপ চাইছিস? আমার কাছে মাপ চাইলে কোনো কিছুই হবে না। তুই মানুষের সঙ্গে অন্যায় করেছিস। মানুষের কাছে মাপ চাইলে মানুষ তোকে কখনোই ক্ষমা করবে না, উল্টো মানুষ তোকেই মেরে ফেলবে। আমি জানি, তাহলে তুই আমাকে দুবাই যাওয়ার ব্যবস্থা করে দে। আমি তোকে যাওয়ার সময় অনেক টাকা দিয়ে যাব। আমি বাকি সময়টা দুবাই কাটাতে চাই। আমি আর কখনো এইসব মাফিয়ার কাজকর্ম করব না। সবকিছু বাদ দিয়ে এখন থেকে ভালো হয়ে যাব। তবুও প্লিজ আমাকে ব্যবস্থা করে দে, আমাকে মারিস না প্লিজ। তোকে ক্ষমা করলে যে আমার অনেক পাপ হয়ে যাবে, আর আমি এটা কী করে পারি তোকে ক্ষমা করতে? তুই আমার ফ্যামিলির গায়ে হাত দিয়েছিস, এই জন্য তোকে অনেক বড় মাসুল দিতে হবে, সেটা আমি বলেছিলাম না? আমি জানি আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে।
ভাই আমি তোর কাছে পা ধরে ক্ষমা চাইছি। তারপর আমি আলী হাসানকে অ্যারেস্ট করে গাড়িতে তুললাম। তারপর আমি বাবার কাছে চলে আসলাম। বাবার কাছে আসার পর আমি হ্যান্ডকাপ তার সামনে ধরলাম। তখন মা আমাকে সে শক্ত করে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, শেষ পর্যন্ত তুই তোর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিস? তোর বাবা না হয় একটু ভুল করেছে, তার জন্য তুই শাস্তিটা এইভাবে দিবি? তোর বাবা তো এখন ভালো পথে ফিরে এসেছে। মা, এটা ছাড়া আমার কাছে কোনো কিছু করার নেই। আইন সবার জন্যই সমান। বাবা যে অন্যায় করেছে, আইন তাকে সে অনুযায়ী শাস্তি দিবে। আমি শুধুমাত্র আইনের রক্ষক। আজকে আমার অনেক গর্ব হচ্ছে, আমি আমার ছেলের হাতে অ্যারেস্ট হচ্ছি। আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানিয়েছি, কিন্তু সেখানে আমি নিজেই মানুষ হতে পারলাম না। আমার কোনো দুঃখ নেই। তারপর আমি তাদেরকে ক্যাম্পে নিয়ে আসলাম। তারপর এইভাবেই পার হয়ে গেল 4 দিন। আসলে অনেক রকম রিপোর্ট তৈরি করতে হয়েছে, সকল প্রমাণ জমা দিতে হয়েছে। তার জন্য কী হবে যে 4টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না, কারণ কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম। এদিকে নীলার সঙ্গে আমার তেমন একটা কথা হয়নি, বাসায় পর্যন্ত যেতে পারিনি। আমি আমার কেবিনে বসে কাজ করছিলাম। হঠাৎ করে আমার সিনিয়র স্যার আমার কেবিনে প্রবেশ করলো। তার প্রবেশ করার পরেই আমি দাঁড়িয়ে তাকে সালাম জানালাম। তখন আমাকে সে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোমার কাজ দেখে মুগ্ধ। একমাত্র তোমার জন্যই আলী হাসানকে আমরা ধরতে পেরেছি। এই নাও তোমার প্রমোশন লেটার, আর এই নাও তোমার 2 মাসের ছুটি। নতুন বিয়ে করেছো তার জন্য শুভকামনা। আর নীলা তোমার জন্য হয়তো অপেক্ষা করছে। মেয়েটা পর্যন্ত আমাকে ফোন করেছিল। দোয়া করি তোমরা অনেক সুখী হও। আমি বাসায় মায়ের কাছে আসলাম। মায়ের কাছে আসার পর নীলার কথা সব কিছু খুলে বললাম। তারপর মা আমাকে বলতে লাগলো, আমি কালকে তোর বিয়ের ব্যবস্থা করেছি, তুই না করিস না। আমি তোর কোনো কথা শুনবো না। নীলা মেয়েটা অনেক কষ্ট করেছে। আমি নীলার মা বাবার সঙ্গে কথা বলছি। তারপর আমাদের বিয়ের আয়োজন করা হলো খুবই ধুমধাম করে, আর যথাযথভাবে আমাদের বিয়েটা হয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। আমার বন্ধু সিয়াব আরও অনেকেই আছে। আমি বাসর ঘরে প্রবেশ করতে যাব, তখনই পিছন থেকে আমাকে সানি বলতে লাগলো, দোস্ত, তুই আমাকে সব জায়গায় সব মিশনের মধ্যে নিয়ে গেছিস, একসাথে মেডেল পেলাম, একসঙ্গে প্রমোশন হলো, কিন্তু তুই এই মিশনের মধ্যে একা যাচ্ছিস আমাকে রেখে। প্লিজ আমাকে সঙ্গে করে নিয়ে যা, আমি শুধু দাঁড়িয়ে থাকবো। হারামি, যাবি এখান থেকে? আমার অনেক বেশি ঘুম পেয়েছে। এমনিতেই আমি 4 দিন ঘুমাতে পারিনি ঠিক মতো, এটা তো দেখতেই পাচ্ছিস। তার উপর আবার আজকে এত বড় ধকল গিয়েছি। সকলের খেয়াল রাখতে গিয়ে নিজেরই খেয়াল রাখা হয়নি। আমি গিয়ে সোজা ঘুমাবো, এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। আমি খুব ভালো করে জানি তুই ভেতরে গিয়ে কি করবি। আমাকে আর নতুন করে কোনো কিছু বোঝাতে হবে না ভাই। আমরা তো বড় হয়েছি নাকি? আমরাও তো বিয়ে সাথে করেছি, কিন্তু দেখ তোর ভাবি তো অসুস্থ, তাই আমি ভাবলাম তোর থেকে একটু শিখবো বাসর ঘরে গিয়ে। তারপর এটা আমি আমার বউয়ের কাছে অ্যাপ্লাই করব। হ্যাঁ রে, ও কিন্তু ঠিকই বলেছে শাহরিয়ার। আমিও তোর সঙ্গে যাব, কারণ তুই তো একা কোথাও যাস না, সব সময় আমাদের সঙ্গে যেতি। আরে ভাই, তোরা কি শুরু করলি? আমাকে তো ভিতরে যেতে দিবি নাকি? আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছে। আমি ভিতরে গিয়ে সোজা ঘুমাবো। বারবার তুই একই কথা বলছিস কেন? তুই ভেতরে গিয়ে কি করবি না করবি এটা তো আমাদেরকে এখানে বলে দিতে হবে না? তারপর আমি জোর করে বাসর ঘরে প্রবেশ করলাম। আমি দরজা লাগিয়ে দিলাম। বিছানার মধ্যে বসে থাকতে দেখলাম আমার প্রিয় মানুষটাকে। লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে বসে আছে। আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর সে এসে আমাকে সালাম করলো। সালাম করার সময় পায়ে একটা চিমটি কাটলো। আমি সরে গেলাম। তারপর ভাবলাম একটু মজা করা যাক। আমি তাকে সোজা কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে আমি চেয়ারে বসিয়ে দিলাম। আর তখন সে আমাকে বলতে লাগলো, আমি তোমাকে সালাম করলাম, আর অথচ তুমি আমাকে সালাম দিলে না। তারপর আবার আমাকে কোলে তুলে নিয়ে এখানে চলে এসেছো। আমার টাকা লাগবে, টাকা দাও। আপাতত আমার কাছে কোনো টাকা পয়সা নেই, পরে দিয়ে দিব। না হয় এবারের মতো মাফ করে দাও। তা ম্যাডাম, আপনাকে কি একবার চান্স নিতে পারি? কিসের চান্স? কোনো চান্স নেই, কারণ আপনি তো বলেছেন আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই। আপনার বন্ধু বান্ধবকে বলে এসেছেন আপনি ঘুমাবেন, তাহলে ঘুমিয়ে পড়ুন। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই।
তারপর আমি তার ঠোঁটটা দখল করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তখন নীলা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, যা হবার সব রুমের ভিতরে হবে, এখানে কোনো কিছুর প্রয়োজন নেই। আমার আর ভালো লাগছে না এখানে, চলো রুমে চলো। আমি নীলাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। রুমে আসার পর আমি তাকে জড়িয়ে ধরলাম। আর এইভাবেই দুজনে মিলে হারিয়ে গেলাম এক অজানা গল্পে। আর এইভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।